মধ্যে তড়িৎ শক্তি এবং হচ্ছে রাসায়নিক শক্তির পারস্পরিক রূপান্তর মানে হচ্ছে তড়িৎ শক্তি একবার বিদ্যুৎ শক্তি মানে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, আবার রাসায়নিক শক্তিটা হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক কোষ। আর একই কোষের মধ্যে দুটো ঘটনায় ঘটবে একসাথে, এটা কখনোই সম্ভব নয়। সেই জন্য বলা হয়েছে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, কয় প্রকার বলছি আমরা? দুই প্রকার। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার, এটা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, অথবা একটা কাজ করি আমরা ভাগটা এরকম করে দেখাই। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার, এই কোষটাকে দুটা ভাগে ভাগ করছি। তাহলে এখন আচ্ছা, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, একটা তড়িৎ বিশ্লেষক কোষ, আরেকটা হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ দেখেন, তড়িৎ রাসায়নিক কোষ দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, একটা কি বলছি আমরা? গ্যালভানিক কোষ। শুধু স্মরণে রাখেন তড়িৎ বিশ্লেষক কোষটা কি হবে আর গ্যালভানিক কোষটা কি হবে। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষক কোষ কি হবে আর গ্যালভানিক কোষটা কি হবে একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তি দুটো যখন পারস্পরিক রূপান্তর ঘটায় তখন তো আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলছি। দুই প্রকার, একটা তড়িৎ বিশ্লেষক কোষ, একটা লিখবো। হ্যাঁ, এই তড়িৎ বিশ্লেষক কোষের সামনের শব্দটা কি প্রথমে বলেন তো? তড়িৎ। তো আমরা এখন দুটোর সংজ্ঞা লিখবো। লেখেন তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা লেখেন, লেখেন তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞা লেখেন। তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার বলছি না, সরি, তড়িৎ বিশ্লেষক কোষের সংজ্ঞা লেখেন। তড়িৎ বিশ্লেষক কোষ, তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ বিশ্লেষ্য আজ লেখা আছে। ও আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য হবে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য, তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর আমরা এই সংজ্ঞাটা লিখতে চাই, তো দুটোর সংজ্ঞায় ভালো করে লিখবেন। একটা তড়িৎ বিশ্লেষক কোষ, এটা কি বোঝাচ্ছে? তো লেখা হচ্ছে যে কোষের তড়িৎ শক্তি, যে কোষের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, যে কোষের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা কি বলছি? তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে, যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা কি বলছি? তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ শক্তি মানে হচ্ছে বিদ্যুৎ শক্তি হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, সেই কোষটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। কেমন হবে? নর্মালি দেখেন, আমি যদি H2 পানি চিন্তা করি, পানির মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এটা প্রত্যেকে জানে, তাই না? বাট পানির মধ্যে থেকে যদি আমি হাইড্রোজেনকে আলাদা করতে চাই, পানি হাইড্রোজেন আলাদা করব, অক্সিজেন আলাদা করব, অর্থাৎ এটাকে ভেঙে আমি হাইড্রোজেন গ্যাস বের করতে চাই, যোগ হচ্ছে অক্সিজেন গ্যাস পেতে চাই, চাইলেই তো হবে না। সেই চাওয়ার জন্য আমাকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে। সেই জন্য করে আমি হচ্ছে তড়িৎ প্রবাহিত করব, কিন্তু তড়িৎ তো আসলে এমনিতে দেওয়া যাবে না, একটা পদ্ধতির মাধ্যমে দেওয়া লাগবে। সেই একটা কোষের মাধ্যমে দেবো, সেই কোষটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে বিদ্যুৎ যখন আমি দিব এই পানির মধ্যে, তখন একটা পদ্ধতির মাধ্যমে দিব, সেই পদ্ধতি বা কোষটার নাম কি? তড়িৎ বিশ্লেষক কোষ। এই কোষের তড়িৎ শক্তি যখন দেওয়া হবে, তড়িৎ শক্তি গিয়ে বিদ্যুৎ গিয়ে এই যোগাটা ভেঙে এরকম দুটো উপাদান তৈরি করলো। এই দুটো উপাদান কি নতুন? অবশ্যই রাসায়নিক উপাদান আমরা পেয়ে গেলাম। তড়িৎ প্রবাহিত না করলে, এই পদ্ধতি না করলে আমরা কিন্তু হাইড্রোজেন অক্সিজেনকে মুক্ত করতে পারতাম না। তো এই জন্যই বলা হচ্ছে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে তড়িৎ শক্তি কি হচ্ছে? রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কেন? কারণ নতুন দুটো যৌগ অণু উৎপন্ন করেছে, নতুন দুটো উপাদান তৈরি করেছে। তো বিদ্যুতের কারণেই তো একটা যৌগ থেকে নতুন দুটো উপাদান তৈরি করছে, তাই না? এই জন্য এই কোষটার নাম কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই কোষের কাজ কি হচ্ছে? তড়িৎ শক্তিটাকে
রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করবে। কোষের মধ্যে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেই কোষটাকে আমরা বলবো কি বাবা? তড়িৎ বিশ্লেষ্য কোষ। কথা বোঝা গেছে? এবার আসি গ্যালভানিক কোষ। তো গ্যালভানিক কোষের সংজ্ঞা লেখেন। গ্যালভানিক কোষ হচ্ছে যে কোষের মধ্যে রাসায়নিক শক্তি, গ্যালভানিক কোষ হচ্ছে যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যে কোষে রাসায়নিক শক্তি, যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক কোষ বলে। মানে রাসায়নিক শক্তিটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাকে আমরা কি বলবো? গ্যালভানিক কোষ। যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা কি বলছি বাবা? গ্যালভানিক কোষ। তো যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে কি বলা হবে? গ্যালভানিক কোষ। ওটাকে বুঝতে পারছেন? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে সেই কোষের নাম কি বলা হবে? গ্যালভানিক কোষ। উদাহরণ কি হবে? যেমন ব্যাটারি, চেনেন না? ব্যাটারির মধ্যে কি বিদ্যুৎ আছে? ব্যাটারির মধ্যে বিদ্যুৎ আছে? বিদ্যুৎ কি ঘুরছে, ওর মধ্যে দৌড়াচ্ছে? ব্যাটারির মধ্যে আছে রাসায়নিক উপাদান। সে ব্যাটারির দুটো প্রান্তে দুটো তার লাগায় যদি একটা বাল্বের সাথে সংযোগ করে দেয়, ব্যাটারিটা কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না? বাল্বটা জ্বলছে, তো বাল্ব জ্বলছে মানেই হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। কিভাবে বিদ্যুৎ তৈরি হলো? কারণ ব্যাটারির মধ্যে আছে রাসায়নিক উপাদান, সেই রাসায়নিক উপাদানটাই কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে, তাই না? তাহলে যে কোষের মধ্যে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এর আমরা নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর যে কোষের মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে হচ্ছে সেটা হচ্ছে কি? গ্যালভানিক কোষ। আর তড়িৎ শক্তি যদি রাসায়নিক শক্তিতে হয় তাহলে কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য কোষ। মানে বিদ্যুৎ যখন আমি দিব, দিয়ে কোনো একটা যৌগ ভাঙবো, ভেঙে নতুন উপাদান তৈরি করবে, সেই কোষের নাম কি? তড়িৎ বিশ্লেষ্য। বিদ্যুৎ দিচ্ছি না, রাসায়নিক উপাদান ব্যবহার করছি, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেই কোষের নাম কি হবে? গ্যালভানিক কোষ। ওটাকে সবাই বুঝতে পেরেছি? কার কোনো সমস্যা আছে? আর এই দুটো কোষের সংমিশ্রণে একত্রে নাম কি বলছি? তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে যদি রূপান্তর হয় সেই কোষটার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার? দুই প্রকার, তড়িৎ বিশ্লেষ্য আর একটা কি? গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষের মেকানিজম বা সিস্টেম কি? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। আর গ্যালভানিক কোষ কি হবে? রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। কথা ক্লিয়ার তো? ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে পরিবাহী নিয়ে কথা বলবো। তাহলে এবার লেখেন হচ্ছে পরিবাহী। পরিবাহী অথবা তড়িৎ পরিবাহী শব্দটা বলতে পারি। পরিবাহী বা হচ্ছে তড়িৎ পরিবাহী। ওকে, এখন লেখেন যে সকল পদার্থের মধ্য দিয়ে, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ বা হচ্ছে বিদ্যুৎ। ঠিক আছে, লেখেন লেখেন লেখেন। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে হচ্ছে তড়িৎ বা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী বলে বা তড়িৎ পরিবাহী বলে। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে কি বলা হবে? তড়িৎ পরিবাহী। যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তাদেরকে আমরা কি বলবো? তড়িৎ পরিবাহী। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে আমরা কি বলছি? তড়িৎ পরিবাহী। আচ্ছা, উদাহরণ লেখেন। যেমন সকল ধাতু, সকল ধাতু কমাতে লেখেন হচ্ছে গ্রাফাইট। সকল ধাতু কমাতে কি লিখবেন? গ্রাফাইট। সকল ধাতু কমা হচ্ছে গ্রাফাইট, কমাতে লেখেন হচ্ছে লবণের দ্রবণ। লবণের দ্রবণ কমাতে লেখেন হচ্ছে অ্যাসিড এবং হচ্ছে ক্ষারক। অ্যাসিড এবং কি বলছি আমরা? ক্ষারক। সকল ধাতু, তারপর হচ্ছে কি? গ্রাফাইট, লবণের দ্রবণ, অ্যাসিড, তারপরে কি বলছি? ক্ষারক। কমাতে লিখতে পারেন পানি। পানিও তড়িৎ পরিবাহী। হ্যাঁ, পরিবাহী লিখেছেন সবাই? এখন লেখেন হচ্ছে তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী দুই প্রকার। তড়িৎ
পরিবহনের কৌশল, তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী হচ্ছে দুই প্রকার। তাহলে তড়িৎ কিভাবে প্রবাহিত হবে? হ্যাঁ, তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কয় প্রকার বলছি আমরা? দুই প্রকার। তাহলে তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী হচ্ছে দুই প্রকার। পরিবহন মানে কি? বিদ্যুৎকে কিভাবে পরিবহন করবে? এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্তে বিদ্যুৎটা যাবে, সে বিদ্যুৎটা কিভাবে যাবে, কেমনে নিয়ে যাবে? আমরা কি বসাত করে বিদ্যুৎ পার করব? তাহলে তড়িৎ যে প্রবাহিত হবে বিভিন্নভাবে, সেই তড়িৎ পরিবহন কেমন করে হবে, কিভাবে হবে, তা সেই কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কয় প্রকার? দুই প্রকার। তাহলে পরিবাহীকে আমরা দুটা ভাগে ভাগ করছি। এক নাম্বার হচ্ছে ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী। দুই নাম্বার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দেখেন, একটা হচ্ছে ধাতব পরিবাহী, একটা কি বলছি? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই ধাতব পরিবাহী আরেকটা নাম আছে, ইংরেজি নাম হচ্ছে বা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী। তাহলে ইলেকট্রনিক পরিবাহী, ধাতব পরিবাহী আরেকটা নাম হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর একটা নাম হচ্ছে বা হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী, ইলেকট্রোলাইটিক। ইলেকট্রোলাইটিক পরিবাহী। তাহলে ধাতব পরিবাহী বা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ধাতব পরিবাহী বা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী। আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা হচ্ছে কি বলা হবে? ইলেকট্রোলাইটিক পরিবাহী। তাহলে পরিবাহী দু প্রকার, ধাতব পরিবাহী আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। কার উপর ভিত্তি করে? তড়িৎ বিশ্লেষণের বা তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে। কৌশল, কোন কৌশলে তড়িৎটা প্রবাহিত হবে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছি। একটা ধাতব পরিবাহী, আরেকটা কি বলছি আমরা? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহীকে বলছি ইলেকট্রনিক পরিবাহী, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে বলা হবে কি? ইলেকট্রোলাইটিক পরিবাহী। এখন আমরা দুটোর সংজ্ঞা লিখবো। হ্যাঁ, উদাহরণ লিখবো, সংজ্ঞা লিখবো, এগুলো আমাদের কাজে লাগবে। এক মাসে তো পরীক্ষা আসেই, এমসিকিউতেও আসে, আবার সামনে যে বড় ধরনের কোশ্চিন পড়বো সেখানে এইগুলো বেসিক হিসেবে কাজে লাগবে। সো বি কেয়ারফুল, ভালো করে লিখবেন। তো আমরা এখানে দেখবো ধাতব পরিবাহীটা কি জিনিস। লেখেন হচ্ছে ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী লিখে ফাইন করে সুন্দর করে গোছায় সংজ্ঞা লেখেন হচ্ছে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে হচ্ছে ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী বলে। তাহলে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে যদি হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে ধাতব বা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী বলে। তাহলে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে যদি হচ্ছে তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে ধাতব বা কি বলা হবে? ইলেকট্রনিক পরিবাহী। বুঝতে পেরেছেন? ইলেকট্রন প্রবাহের মাধ্যমে যদি হচ্ছে কি হয়? তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে ধাতব বা কি বলা হবে? ইলেকট্রনিক পরিবাহী। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয়, যেমন লেখেন, যেমন হচ্ছে সকল ধাতু, যেমন সকল ধাতু কমাতে লেখেন হচ্ছে গ্রাফাইট, সকল ধাতু কমাতে লেখেন হচ্ছে গ্রাফাইট। সকল ধাতু কমাতে লেখেন হচ্ছে কি বলছি আমরা? গ্রাফাইট। তো ধাতুগুলো কেন তড়িৎ পরিবহন করবে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে? কারণ ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, থাকে কি না? যেমন গ্রাফাইটের মধ্যেও মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত জোর কিন্তু না, মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলোই বিদ্যুৎকে এক প্রান্ত থেকে কী করবে? আরেকটা প্রান্তে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার? তাহলে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। আমরা গ্রাফাইটের মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে তার ব্যাখ্যা শিখেছিলাম না? মনে পড়ে? ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, গ্রাফাইটের মধ্যেও
মুক্ত ইলেকট্রন আছে, যার কারণে এরা হচ্ছে তড়িৎ পরিবহন করছে। ওকে, এবার লেখেন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা কি? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী লেখেন হচ্ছে আয়নের প্রবাহের মাধ্যমে, আয়নের প্রবাহের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয়, আয়নের প্রবাহের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয়, আয়নের প্রবাহের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয়, আয়নের প্রবাহের মাধ্যমে যদি প্রবাহিত হয় তবে তাকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। আয়নের প্রবাহের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। আয়নের প্রবাহের মাধ্যমে যদি তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে কি বলা হবে? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে আয়নের প্রবাহের মাধ্যমে হবে। তাহলে আয়নের প্রবাহের মাধ্যমে যখন হবে, উদাহরণ হিসেবে কি কোনো ধাতু আনতে পারবো? গ্রাফাইট আনতে পারবো? কারণ এটা তো আয়ন হওয়ার সুযোগ নাই। আছে কি? আয়ন হলে ক্যাটায়ন এবং কি হওয়া লাগবে? অ্যানায়ন। তাহলে যৌগ হতে হবে এখানে। তো উদাহরণ হিসেবে লেখেন যেমন হচ্ছে পানি, যেমন পানি, লবণের দ্রবণ, হচ্ছে অ্যাসিড ও হচ্ছে ক্ষারক। তাহলে পানি, লবণের দ্রবণ, অ্যাসিড ও কি বলছি আমরা? ক্ষারক। তাহলে পানি কিন্তু একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, কারণ এরা আয়নিত হতে পারে। তারপরে হচ্ছে অ্যাসিড, তারপরে কি বলছি? ক্ষারক, তারপরে কি বলা হচ্ছে? লবণের দ্রবণ। এগুলো সবগুলোই হচ্ছে কি বলবো আমরা? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন প্রশ্ন হচ্ছে সকল যৌগই কি একইভাবে তড়িৎ প্রবাহিত করতে পারবে? সকল যৌগের কি তড়িৎ পরিবহন ক্ষমতা একই রকম? না, যৌগভেদে কেউ বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে পারলেও কিছু আছে আবার কি হবে? কম পরিমাণ তড়িৎ প্রবাহিত করবে। তো এই জন্য করে লিখতে পারি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার দুই প্রকার। তাহলে এখন হচ্ছে এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার কয় প্রকার বলছি আমরা? দুই প্রকার। এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার দুই প্রকার। এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার দুই প্রকার। একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। একটা হচ্ছে মৃদু মানে অল্প পরিমাণ যাবে, হ্যাঁ। আর একটা হচ্ছে আমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, একটা আমরা বলছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে মৃদু কোনটা হবে আর তীব্র কোনটা হবে বুঝতে হবে, হ্যাঁ। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে আমরা এখন এই দুটো জানার চেষ্টা করব। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা হবে এবং সংজ্ঞাটা কি লিখবো, হ্যাঁ। বুঝতে পারতেছেন মৃদু মানে কি? অল্প। আর তীব্র মানে হচ্ছে কি? বেশি। স্বাভাবিকভাবেই যে বা যারাই হচ্ছে বেশি পরিমাণ বিয়োজিত মানে করতে পারবে তাকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলবো, তাই না? আর যারা কম পরিমাণ তড়িৎ পরিবহন করবে তাদেরকে আমরা কি বলবো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। বিষয়টা সোজা, কিন্তু সংজ্ঞাটা আমরা ওভাবে না দিয়ে আয়নের উপর ভিত্তি করে সংজ্ঞাটা নির্ধারণ করব। তাহলে এখন হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর সংজ্ঞা লিখি। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী লেখেন যে সকল পদার্থ বা যৌগ লিখতে পারে, যে সকল যৌগ সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে, যে সকল যৌগ সম্পূর্ণভাবে আয়নিত বা বিয়োজিত হয় না। তাহলে যে সকল যৌগ সম্পূর্ণভাবে আয়নিত হতে বিয়োজিত হয় না, যে সকল যৌগ সম্পূর্ণভাবে আয়নিত বা কি হয় না? বিয়োজিত হয় না। যে সকল যৌগ সম্পূর্ণভাবে আয়নিত বা হচ্ছে কি হবে না?
বিয়োজিত হয় না। যে সকল যৌগ সম্পূর্ণভাবে আয়নিত বা কি হয় না, বিয়োজিত হয় না, তাদেরকে হচ্ছে সম্পূর্ণভাবে আয়নিত বা বিয়োজিত হয় না, তাদেরকে হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। তাহলে সম্পূর্ণভাবে আয়নিত হয় না বা বিয়োজিত হয় না, তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। এখন আমাকে বলেন, যারা সম্পূর্ণভাবে আয়নিত হয় না তাদের আয়নের সংখ্যা দ্রবণের মধ্যে বেশি হবে না কম হবে? এই কথা বলেন, কি হবে? সম্পূর্ণভাবে আয়নিত হয় না মানে জলীয় তার দ্রবণের মধ্যে আয়নের পরিমাণ কম হবে। আর আয়নের পরিমাণ যদি কম হয় তাহলে বেশি কি বিদ্যুৎ প্রবাহন করতে পারবে? কারণ আয়নের প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহিত করবে এরা, ঠিক কি না? আয়নে যদি কম হয় তাহলে প্রবাহ কি হবে? কম হবে, তাহলে তড়িৎটাও কি হবে? কম হবে। তাই আমরা বলছি যে যৌগগুলো হচ্ছে কম পরিমাণ বিয়োজিত হয়, অল্প পরিমাণ বিয়োজিত হয়, তাদের হচ্ছে তড়িৎ পরিবহন হচ্ছে কি হবে? কম হবে। তাই এদেরকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলছি। উদাহরণ যেমন কারা হবে, এমসিকিউতে লাগবে কিন্তু, যেমন হচ্ছে পানি। পানি কিন্তু একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। হ্যাঁ, যেমন পানি কমাতে লেখেন হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারক। পানি দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারক, ঠিক আছে? তাহলে পানি দুর্বল অ্যাসিড, কি বলছি? দুর্বল ক্ষারক। এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে পানি দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারক, এগুলো হচ্ছে কি বলবো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, এবার লেখেন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী লেখেন হচ্ছে যে সকল যৌগ সম্পূর্ণরূপে, যে সকল যৌগের সম্পূর্ণরূপে আয়নিত বা হচ্ছে বিয়োজিত হয়। যে সকল যৌগ সম্পূর্ণরূপে আয়নিত বা হচ্ছে বিয়োজিত হয়, যে সকল যৌগ সম্পূর্ণরূপে আয়নিত বা হচ্ছে কি হয়? বিয়োজিত হয়। যে সকল যৌগ সম্পূর্ণরূপে আয়নিত বা কি হয়? বিয়োজিত হয়, তাদেরকে হচ্ছে, যে সকল যৌগ সম্পূর্ণরূপে আয়নিত বা হচ্ছে কি হচ্ছে? বিয়োজিত হয়, তাদেরকে কি বলা হবে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যে সকল যৌগ সম্পূর্ণরূপে আয়নিত বা হচ্ছে বিয়োজিত হয়, তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে, ঠিক আছে না? তো যে সকল যৌগ সম্পূর্ণরূপে আয়নিত হয় বা কি হয়? বিয়োজিত হয়, তাদেরকে আমরা কি বলছি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেমন যেমন লেখেন হচ্ছে লবণের দ্রবণ, যেমন লবণের দ্রবণ কমাতে লেখেন হচ্ছে অ্যাসিড। লবণের দ্রবণ কমাতে লেখেন হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারক। তীব্র অ্যাসিড, দুর্বল অ্যাসিড ক্ষারক তো মৃদু হচ্ছে, তাই না? তীব্র অ্যাসিড এবং কি হবে? তীব্র ক্ষারক। তাহলে অ্যাসিড কোনটা সবল, কোনটা দুর্বল, ক্ষারক কোনটা সবল, কোনটা দুর্বল, এটার জন্য আমাদের অবশ্যই পরবর্তী অধ্যায়ে অপেক্ষা করতে হবে। এখন আলোচনা করতে গেলে এটার উপর পুরো একটা লেকচার লেগে যাবে, সেটা পসিবল নয়। আমরা দশম অধ্যায় যখন, নবম অধ্যায় যখন অ্যাসিড ক্ষার সমতা পড়বেন তখন ক্লিয়ার হবে। আপাতত এই তথ্যগুলো জানলে আমরা এমসিকিউতে অ্যান্সার করতে পারবো, টেনশন হবে না। বোঝা গেছে? দুর্বল, তীব্র এই শব্দগুলোই বেশি সম্ভব লেখা থাকবে, কারণ নেই। আচ্ছা, যা এখন তাহলে আমরা যদি বলি, দুইটা টার্ম বললেন এতক্ষণ। তড়িৎ রাসায়নিক কোষ, কোষ কয় ধরনের ছিল? দুই। তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ। প্রথম ছিল তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ কয় ধরনের? একটা কি বলে? তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটার নাম কি? গ্যালভানিক কোষ। তারপরে পরিবাহী, পরিবাহী দুই ধরনের, একটা ধাতব পরিবাহী, একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহীর শ্রেণীবিন্যাস নাই, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর শ্রেণীবিন্যাস আছে। কয় প্রকার? দুই প্রকার, একটা মৃদু, একটা কি? তীব্র। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝছেন। কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারো কোনো অসুবিধা আছে? ওকে, ফাইন। না থাকলে আমরা এবার দেখেন তড়িৎদ্বার। একটা হচ্ছে তড়িৎদ্বার বা হচ্ছে ইলেকট্রোড। এবার হচ্ছে তড়িৎদ্বার বা হচ্ছে ইলেকট্রোড। তড়িৎদ্বার বা ইলেকট্রোডটা কি? তড়িৎদ্বার বা হচ্ছে ইলেকট্রোড লিখছেন? আচ্ছা, ফাইন।
লেখেন হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে, তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে দুটি ধাতুর দণ্ড বা গ্রাফাইট দণ্ড, তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়, যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলে। তাহলে যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলে। তাহলে যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় তাদেরকে কি বলা হচ্ছে? তড়িৎদ্বার। যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় তাদেরকে কি বলা হচ্ছে? তড়িৎদ্বার। ঠিক আছে, যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় তাদেরকে কি বলা হচ্ছে? তড়িৎদ্বার। কথা বুঝছেন? আচ্ছা, এরূপ লেখেন একটি তড়িৎদ্বারে, লেখেন একটি তড়িৎদ্বার অ্যানোড, লেখেন একটি তড়িৎদ্বার অ্যানোড এবং অপর একটি তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করে। একটি তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড এবং অপর একটি তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে একটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, আরেকটা হচ্ছে কি হিসেবে কাজ করছে? আমার ক্যাথোড। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো থাকে তাদের একটি হচ্ছে অ্যানোড, ক্যাথোড হিসেবে কাজ করে। একটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, অপরটা কি হিসেবে কাজ করছে? আমার ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে যে দুটি ধাতব দণ্ড নিমজ্জিত থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে দুটি ধাতব দণ্ড থাকে তাদের একটি হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, একটা কি হিসেবে কাজ করে? ক্যাথোড হিসেবে কাজ করে। এখন আমরা অ্যানোডের সংজ্ঞা লিখব, ক্যাথোডের সংজ্ঞা লিখব। মানে অ্যানোডটা কি আর ক্যাথোডটা কি, শব্দ তো নতুন, তাই না? আচ্ছা, লেখেন হচ্ছে অ্যানোড। তাহলে লেখেন হচ্ছে অ্যানোড, যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয়, যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে অ্যানোড বলে। তাহলে যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা কি বলছি? অ্যানোড। তাহলে যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে অ্যানোড বলে, আর যে তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে কি বলা হবে? ক্যাথোড। তাহলে যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে অ্যানোড বলে, আর যে তড়িৎদ্বারে হচ্ছে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা কি বলছি? ক্যাথোড। তাহলে যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে কি বলা হচ্ছে? অ্যানোড, আর যে তড়িৎদ্বারে হচ্ছে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে কি বলবো? ক্যাথোড। তার মানে সংক্ষেপে যদি বলি, অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ। ক্যাথোডে কি বিক্রিয়া হয়? বিজারণ। বুঝছেন? তার মানে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে বা তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে দুটি ধাতব দণ্ড থাকে তার একটা হচ্ছে ক্যাথোড, আর এই অ্যানোড এবং ক্যাথোড এগুলোকে আমরা কি বলি? তড়িৎদ্বার বলি। কি বলি? তড়িৎদ্বার বলি। এরকম তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড থাকে, ক্যাথোড থাকে। অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। ক্যাথোডে কি বিক্রিয়া হয়? বিজারণ। অ্যানোডে কি হয়? জারণ। ক্যাথোডে কি হয়? বিজারণ। কথা বোঝা গেছে? তাহলে যে তড়িৎদ্বারে জারণ হয় তাকে অ্যানোড বলছে, যে তড়িৎদ্বারে বিজারণ হয় তাকে কি বলছে? ক্যাথোড বলছে। জারণ মানে ইলেকট্রন কি? ত্যাগ না গ্রহণ? জারণ মানে হচ্ছে ইলেকট্রন সারণ মানে ত্যাগ, তাই না? জারণ মানে হচ্ছে ইলেকট্রন সারণ মানে কি? ত্যাগ। আর বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। বোঝা গেছে? ত্যাগ করলে হয় জারণ, গ্রহণ করলে হয় বিজারণ। যে যে তড়িৎদ্বার ইলেকট্রন ত্যাগ করে বা যে তড়িৎদ্বারে জারণ ইলেকট্রন ত্যাগ আছে সে তড়িৎদ্বারের নাম কি হবে? অ্যানোড। আর যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, কেউ গিয়ে গ্রহণ করছে, তার নাম কি হবে? ক্যাথোড। মনে থাকবে তো? আচ্ছা, এখন নিচে একটু লেখেন তড়িৎ বিশ্লেষ্য কোষে, এনবি দিয়ে লিখতে পারেন, সমস্যা নাই। বিশেষ দ্রষ্টব্য লেখেন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষে, তড়িৎ বিশ্লেষ্য কোষে, তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক, তাহলে অ্যানোড ধনাত্মক এবং ক্যাথোড ঋণাত্মক লেখেন। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক এবং ক্যাথোড হচ্ছে ঋণাত্মক।
তাহলে তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক, ক্যাথোড কি বলছি আমরা? ঋণাত্মক। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক, ক্যাথোড কি বলছি আমরা? ঋণাত্মক। আচ্ছা, নিচে লেখেন হচ্ছে গ্যালভানিক কোষে, গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক আর ক্যাথোড হচ্ছে ধনাত্মক। তো গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক, ক্যাথোড হচ্ছে কি বলছি? ধনাত্মক। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। আর গ্যালভানিক কোষে কি, গ্যালভানিক কোষে কি হবে? এর বিপরীত, অ্যানোড কি হবে? ঋণাত্মক, ক্যাথোড কি হবে? ধনাত্মক। তার মানে এই অ্যানোডটা পজিটিভ, ক্যাথোডটা নেগেটিভ, কিন্তু কোন কোষে? কোন কোষে? তড়িৎ বিশ্লেষক কোষ। এই তড়িৎ বিশ্লেষক কোষের কথা মনে আছে না ভুলে গেছে? তড়িৎ বিশ্লেষক কোষ মানে এখানে তড়িৎ দিব, বিদ্যুৎ দিব, সেটা ভেঙে নতুন উপাদান তৈরি করছে, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড মানে কি বলছি আমরা? অ্যানোড মানে হচ্ছে পজিটিভ, ক্যাথোড মানে, কেন পজিটিভ হয় কেন নেগেটিভ হয় ব্যাখ্যা শিখবেন যখন, তখন আর ভালো লাগবে। আপাতত মনে রাখার জন্য এমসিকিউ তো আসে তো। আর গ্যালভানিক কোষে আর বিপরীত, গ্যালভানিক কোষের মূল গঠনটা কি? গ্যালভানিক কোষের মধ্যে কিন্তু আমরা বিদ্যুৎ দেই না, বরঞ্চ বিক্রিয়া করে এখান থেকে বিদ্যুৎ কি হয়? উৎপন্ন হয়। কথা বুঝতে পারছেন? গ্যালভানিক কোষে এখান থেকে বিদ্যুৎ কি হয়? উৎপন্ন হয়। আশা করি বুঝতে পারছেন। ফাইন। এবার একটা কাজ করেন, আমরা এই অ্যানোড ক্যাথোড বুঝি, আমরা তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলবো। কি কথা বলবো? তড়িৎ বিশ্লেষণ। আশা করছি সমস্যার কথা না, তড়িৎ দ্বার বা ইলেকট্রন নিয়ে আলোচনা হয়ে গেছে।